মালয়েশিয়া স্বাধীন হওয়ার পরে এখন তারা আবার কি সুন্দর সম্পর্ক মেনটেন করছেন। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হতে পারে, ভারতের সাথে হতে পারে, ব্রিটিশের সাথে হতে পারে, আমেরিকার সাথে হতে পারে, চীনের সাথে হতে পারে, জাপানের সাথে তো একটা সম্প্রতি একটা চুক্তি হতে যাচ্ছে সম্ভবত। আপনার হাসিনা আক্তার, আপনার মনে আছে, মামুন ভাই আপনার মনে আছে আমাদের মিডিয়াগুলো কিভাবে ভারতের থেকে মানুষ এনে বিজেপি এবং আওয়ামী লীগকে সমর্থন করে বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করার জন্য কি চেষ্টা করা হতো নেকেটলি। আজকে এই যে ভারত আন্তর্জাতিকভাবে নিগৃহীত বলবো রাজনীতির ক্ষেত্রে, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এই সুজাতা সেনকে পাঠানোর কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল এরশাদকে সিএমএস থেকে বের করে আমাদের ইয়েতে রাজনীতি করা? আপনি দেখুন, এই যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আমার কাছে খুব কষ্ট লাগে যে ভারতের মতো একটা বড় বৃহৎ দেশ, যাকে আমরা পৃথিবীর একটা শক্তি হিসাবে ভাবি, তারা ছোট ছোট দেশের সাথে সম্পর্ক তৈরি করতে পারছে না। পাকিস্তানের ভুল রাজনীতির জন্য পাকিস্তান ভেঙেছে, ব্রিটিশের ভুল রাজনীতির জন্য আজকে সারা বিশ্ব থেকে তারা কর্নার হয়ে আমেরিকা বিশ্ব চালাচ্ছে। আমার কেন যেন মনে হয় যে ভারত যদি এখন সুষ্ঠু রাজনীতি না করে, বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব কূটনৈতিক সম্পর্ক, এগুলো মেনটেন না করে আঞ্চলিক ভাবে যে যারা দেশ আছে আশেপাশে তাদের সাথে যদি এই ধরনের আচরণ করে শুধু ক্ষমতায় থাকার জন্য, এটা অনেক সময় মনে হয় হাসিনার কাছ থেকে ওনারা সবক নিয়েছেন কিনা। জোর করে মানুষ মেরে কেউ ক্ষমতায় থাকতে পারে না, এটা প্রমাণিত। মানুষ মেরে কেউ বড় হতে পারে না, সেটাও প্রমাণিত। আপনি জাতীয় পার্টির কথা বললেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা আমার একজন প্রিয় মানুষ, আমি ওনার সাথে কাজ করেছি সেনাবাহিনীতে। কিন্তু জাতীয় পার্টি আর আওয়ামী লীগের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। জাতীয় পার্টি একটা নিকৃষ্ট, এটাকে রাজনৈতিক দল বলা যায় কিনা মামুন ভাই হয়তো আর একটু পরিষ্কার করবেন। জাতীয় পার্টি একটা লেজুর ভিত্তিক রাজনীতি করেছেন। জাতীয় পার্টি নিজের ক্ষমতার রক্ষা এবং আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার জন্য ভারতের একটা সরকারের তাবেদারি করেছেন। আজকে যারা কথা বললেন, এখানে অনেক কিছু পরিষ্কার হলো যে সমগ্র ভারত নিয়ে আমাদের যে ধারণা তৈরি হচ্ছে সেটা সঠিক নয়। সম্প্রতি রাওয়া থেকে আমাদের অবসরপ্রাপ্ত সকল পদের সদস্য একটা র্যালি করেছে রাওয়া থেকে প্রধান উপদেষ্টার অফিস পর্যন্ত, যে আমাদের স্বাধিকার, আমাদের যে সম্মান, সেটা রক্ষা করতে হবে, ভারতের আগ্রাসী কার্যকলাপ বন্ধ করতে হবে। আমরা যখন স্বাধীন হয়েছি তখন আমরা 7.5 কোটি মানুষ ছিলাম, এখন বহুগুণে বৃদ্ধি হয়েছে। লোক সংখ্যার দিক দিয়ে বললেও বাংলাদেশকে খুব ছোট দেশ হিসাবে ভাবা যায় না। দেখুন, কোন দেশই কিন্তু সারা জীবনের জন্য, সব সময়ের জন্য বন্ধু বা শত্রু থাকে না। আপনি এই যে শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়া স্বাধীন হওয়ার পরে এখন তারা আবার কি সুন্দর সম্পর্ক মেনটেন করছেন। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হতে পারে, ভারতের সাথে হতে পারে, ব্রিটিশের সাথে হতে পারে, আমেরিকার সাথে হতে পারে, চীনের সাথে হতে পারে, জাপানের সাথে তো একটা সম্প্রতি একটা চুক্তি হতে যাচ্ছে সম্ভবত। তো যাই হোক, এখন ভারতের যে ওনারা যে নিজেদেরকে যেভাবে ভাবেন, ওনাদের রাজনীতির বিস্তৃতিটা সেভাবে বৃহৎ হতে পারেনি এবং এর জন্য ভারত ক্ষতিগ্রস্ত হবে। আজকে ভারত, আমরা বাংলাদেশের চতুর্দিকেই প্রায় ভারত এবং মায়ানমার অল্প একটু আছে। তা আমরা যদি ভারতের পেটের ভিতরে থেকে একটা টিউমারের মতো বা এক্সপ্লোসিভের মতো আচরণ করতে হয়, তাহলে ভারত তো শান্তি থাকবে না। আপনার পেটের মধ্যে এই টিউমার নিয়ে তো আপনি এই টকশো করতে পারবেন না। আপনার পায়ের নিচে একটা পিন রেখে তো আপনি টকশোতে এসে হেঁটে এসে বসতে পারবেন না। তো ভারত কেন অযথা বাংলাদেশকে শত্রু বা বাংলাদেশের সাথে একটা বিদ্বেষ তৈরি করছে ধর্মের নামে? এই জন্য বলছি ধর্মের নামে। বাংলাদেশের মধ্যে ধর্মের কোনো বিভেদ নেই। সম্প্রতির একেবারে উত্তম উদাহরণ হলো বাংলাদেশ। এখানে ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির কারণে। এখন যে ধর্ম নিয়ে যে কার্যকলাপ হচ্ছে, এটা আমাদের পতিত সরকারের ইশারায় এবং বিজেপি সরকারের কারণে বাংলাদেশে এই অশান্তি তৈরি করে, একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে বর্তমান যে সরকার, তাকে আমি ওই টকশোতে বারবার বলতেছিল যে একটা অবৈধ সরকার বাংলাদেশ চালাচ্ছে, কেউ পেছন থেকে বাংলাদেশকে চালাচ্ছে। একটা জাতিকে আরেকটা জাতি, একটা দেশকে আরেকটা দেশ এভাবে বলতে পারে? আমি গত পরশুদিনের টকশোতে গিয়ে আমি অবাক হয়েছি
যে ভারতের সাহিত্য, শিক্ষা, দীক্ষা এগুলো নিয়ে কিন্তু ইতিহাসে মাথা উঁচু করে থাকার মতো এক জাতি, কিন্তু তারা যে মিন মাইন্ডেড, তারা যে কিছু মিডিয়া, আমি বলবো আপনার হাসিনা আক্তার, আপনার মনে আছে, মামুন ভাই আপনার মনে আছে আমাদের মিডিয়াগুলো কিভাবে ভারতের থেকে মানুষ এনে বিজেপি এবং আওয়ামী লীগকে সমর্থন করে বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করার জন্য কি চেষ্টা করা হতো নেকেটলি। এখন কিছু কিছু মিডিয়া ভারতে, আফসারি ভাই আপনি যাবেন এই যে দীপকদার বঙ্গ নিউজ লাইভে, আপনি যাবেন রাবিশ কুমারের, আপনি যাবেন আকাশ ব্যানার্জির, আপনি বাংলাদেশের গত সরকারের মতো মোদির আশ্রিত মিডিয়া গেলে এটাই হবে। আর ওদের মিডিয়া নিয়ে এত আলোচনারও আমি গুরুত্ব বুঝি না। ধন্যবাদ। না, তবে ওদের কাছে গিয়ে আমি যে কথা বা যে মেসেজ দিতে পেরেছি, তারা পাল্টা মেসেজ আমাকে পাঠিয়েছে যে পরবর্তীতে এই ধরনের হবে না, আবার রিকোয়েস্ট করেছে যেতে। আমি মনে করি তাদেরকে বাদ দেয়া যাবে না, তাদেরকে মোটিভেট করে মেইন স্ট্রিমে নিয়ে আসা উচিত। কারণ ওই তাদের চরিত্র তো পরিবর্তন করতে পারবে না, কারণ তাদের মানে তারা চলছেই একটা সিনাপা যেই চরিত্রটা তৈরি চরিত্র সেটা পরিবর্তন হয়, আর অরিজিনাল চরিত্র যার আদর্শিক, যদিও আমাদের মিডিয়াগুলো পরিবর্তন হয়েছে, মানে অবশ্যই হয়েছে। আপনি দেখেন 5 তারিখে বাংলাদেশের মূল মিডিয়ার কোনো পরিবর্তন হয়নি, না কিছুটা হয়েছে। আগে তো কেন আগে যখন আপনারা কথা বলতে যেতেন তখন তো আপনাদেরকে নির্দিষ্ট কথা বলার জন্য এখনো মৌলিক কোনো পরিবর্তন হয়নি। না, এখন আশানুরূপ হয়নি বলতে পারেন। এই সরকারকে খুশি করার তারপরে অনেকে ডাকা হতো না, তাদেরকে এখন আমরা মিডিয়াতে দেখি। এই পরিবর্তনগুলো তো কিছুটা হয়েছে মামুন ভাই, একেবারে অস্বীকার করা যাবে না। তাদের মানে কিছু 2-3টা তো একেবারে চেঞ্জ হয়েছে এটা। এবং যমুনা টিভি নামি বলি, তারা তো আন্দোলনের সময়ই তো এটা নিরপেক্ষ ভূমিকা রেখেছে, আমি বলবো না আন্দোলনের পক্ষে, তারা যাহা সত্য তাহা দেখিয়েছে। সো আছে, এইটা তো সাহসের দরকার। আর যদি কেউ, এখন তো অর্থনৈতিক বা ইকোনমিক বিষয়টা পৃথিবীতে বড় হয়ে গেছে, মানে মানুষের মানবতার চেয়ে অর্থ বেশি নিয়ন্ত্রণ করছে মানুষকে। তো ওই মিডিয়াগুলো বেঁচে থাকার জন্য হয়তো কেউ কেউ করছে, বাট আমরা যারা কথা বলছি, দেখেন ভারতের সাথে বাংলাদেশের মানুষের কোনো বিরোধ হতে পারে না। পিপল টু পিপল আমাদের কোনো বিরোধ নেই। আমি দেখেন একটা উদাহরণ দিচ্ছি, আমার জন্মস্থান হলো জয়দেবপুর। আমি পড়েছি ভাওয়াল রাজার জকি, তার ছেলের প্রাইমারি স্কুলে, জকি প্রাইমারি স্কুলে। আমি পড়েছি রানীর স্কুলে, রানী বিলাসমণি। আমি পড়েছি রাজা রাজেন্দ্র নারায়ণ স্কুলে। এখানে অনেক হিন্দু বন্ধু বান্ধব আমার আছে। এখন আমি এই যে নিউ ইয়র্কে আছি, এখানেও আমার ছোট ভাইয়েরা কি হিন্দু ওস্তাদ, মানে ওস্তাদ বলবো না, উনি দাদা বলেন উনিকে, পণ্ডিত, সঙ্গীত পণ্ডিত, উনি একসাথে একই বাসায় আছেন। তো বাংলাদেশের মতো সম্প্রীতির যে উদাহরণ, এটা পৃথিবীতে আর কোনো দেশে আছে কিনা আমার সন্দেহ। এমনকি ভারতে তো অনেক বহু জাতি বহু ভাষার দেশ, সেখানেও এটা সম্ভব নয়। বাংলাদেশ একটা সুন্দর দেশ, এই দেশকে ক্ষতিগ্রস্ত করা। আরেকটা ব্যবসার কথা বলি, পেঁয়াজ বলেন, আমাকে হুমকি দিয়েছে আলুর দাম কত, পেঁয়াজের দাম কত। আমি বললাম আমাদের করোনার ইনজেকশনের টাকা যে এখনো দেন না, এটাকে দেন। আমরা তো ঋণী না আপনাদের কাছে, আপনারা তো আমাদের টাকা মেরে দিয়েছেন। করোনার টিকা দেবেন বলে টাকা নিয়েছেন, সেই টিকা তো বাংলাদেশে আসেনি। আপনারা ইচ্ছা করে পেঁয়াজ নিয়ে রাজনীতি করেছেন, আলু নিয়ে রাজনীতি করেছেন, ডিম নিয়ে রাজনীতি করেছেন। শোনেন, পৃথিবীতে এই পৃথিবী স্বয়ংসম্পূর্ণ, কিন্তু কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়। আমার বই থেকে একটা লাইন বললাম। তো সুতরাং আজকে ভারত কিছু না দিলে, আমরা এই যে পাকিস্তান থেকে চিনি আনছি, আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অন্যান্য দেশ, যে কোনো দেশ বসে আছে, একটা আইটেম যদি ভারত না দেয়, আমরা অন্য কিছু আইটেম দেবে বলে আমাদের রাজনীতিতে। আমাকে প্রশ্ন করা হয়েছিল আগামী নির্বাচন কি হবে, আমি বলেছি সুষ্ঠু হবে কিনা জিজ্ঞেস করেছে গত ইয়েতে। আমি বলেছি যে যদি ভারত ইন্টারফেয়ার না করে, ভারত যদি আমাদের জাতীয় নির্বাচনে না গলায়, আমাদের রাজনীতিতে না গলায়, তাহলে আমরা আগের মতো সুন্দর নির্বাচন এবং আমরা ভালো রাজনীতি করতে পারবো। আজকে এই যে ভারত আন্তর্জাতিকভাবে নিগৃহীত বলবো রাজনীতির ক্ষেত্রে, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এই সুজাতা সেনকে পাঠানোর কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল এরশাদকে সিএমএস থেকে বের করে আমাদের ইয়েতে রাজনীতি করা? এবং আমরাও বা কেন ইয়ে করলাম, যেটা যদি দীপকদার কথা আমরা যদি ধরি, বা আমাদের রাজনৈতিক দলগুলো বা কেন এত, আমরা কিন্তু এখনো দেখি যে আমাদের অনেক, যদিও মুখে যত কথাই বলো, ইকোনমি আগে উত্তর দিয়েছি, যারা টাকা খেয়ে, যারা ক্ষমতা এবং টাকার লোভে থাকে, তাদেরকে তো টোপ দেওয়া যায়। ভারতের লোক তো আপনি সহজে কিনতে পারবেন না। ভারতের থেকে তো আমাদের এই শিক্ষাটা, অনেক ভালো কিছুর মধ্যে এটা একটা ভালো জিনিস
যে ভারতের বিরুদ্ধে দালালি করার মতো লোক কম। এই যে ইদানিং কিছু মিডিয়া কথা বলছে, এরা নিগৃহীত হবে ভারতে, তারা ভারতের মেইন স্ট্রিমের মানুষ নয় তারা। তো তাদেরকে নিগৃহীত করার জন্য ওখানেই মানুষ আছে, আমাদের খুব বেশি কিছু বলতে হবে না। দেখেন, একটা দেশের মূল নীতির মধ্যে যারা নাই, তারা যদি অন্য দেশের ছত্র ছাওয়ায় নিজের সিংহাসনকে শক্তিশালী করতে হয়, তাহলে ওই রাজনীতি তো হবে না। আজকে যে সরকার আছে তারা তাদের চেয়ার তো ফ্লোটিং অন দ্য ব্লাড অফ মাট্রিন, আমাদের যে তরুণ শহীদ। এখন আমি কালকে একটা ছবি দেখতেছিলাম যে একটা ছেলে, মামুন ভাই বোধহয় দেখেছেন, চোখ নাক নেই, জিব্বাটা দেখা যায়, ওখানে নিচে লিখেছে জীবন্ত শহীদ শেখ হাসিনা। আমি কালকের ওই টকশোতে বলেছি, মানে অদ্ভুত একটা ছেলে, হ্যাঁ, কোথায় কোথায় যে গুলি লেগেছে তার কোনো কিছুই দেখা যায় না, বোঝা যায় না। এটা তো একটা উদাহরণ। এই টিভিতে দেখানোর মতো চেহারা না, হাজার হাজার 2000-এর উপরে আহত, শিশু হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। আপনি চিন্তা করেন, একটা দেশের 350 এমপি, সকল মন্ত্রী, সকল হাই অফিসিয়াল, এমনকি একজন লেফটেন্যান্ট জেনারেল দেশ থেকে পালিয়ে যায় চাকরি অবস্থায়, পুরো পুলিশ বাহিনী পালিয়ে গেছে। তারপরে তো ভারতের সহযোগিতা করা উচিত। সেইরকম আজকে ভারতের যদি এই অবস্থা হতো, তো সুতরাং বিজেপি সরকার কি করছে ভারতের, এটা আপনারা বুঝবেন। আপনারা যদি সারা পৃথিবীতে হিন্দু রাষ্ট্র হিসাবে পরিচিত করতে চান, ইন্ডিয়ার নাম পরিবর্তন করে হিন্দুস্তান, তাহলে এক জিনিস, তাহলে আমাদের মৌলবাদ যাদেরকে বলেন তাদের আর দোষ কি? তো সুতরাং ভারতের রাজনীতি সঠিক হলে আমরা সব ঠিক করে নিতে পারবো। আজকে বাংলাদেশের মানুষ, একটা দুটা লাইনে বলি, বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় খাটি, বুঝে নিক দুর্বৃত্ত। ভারত যদি মনে করে এই বাংলাদেশ তাদের রাজ্য, শেখ হাসিনাকে যদি মুখ্যমন্ত্রী বললে উনি খুশি হন, বাংলাদেশের মানুষ খুশি হয় না। যেটা ব্রিটিশ পারেনি, পাকিস্তান পারেনি, সেটা ভারত আমাদেরকে দাদাগিরি করে হয়তো একটা পুতুল সরকারের মাধ্যমে কিছুদিনের জন্য পেরেছে। সব সময়ের জন্য সব মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না, এটা ভারতকেও রাখা যাবে না, বাংলাদেশকেও রাখা যাবে না। অতএব সাধু সাবধান, ভারত আগুন নিয়ে খেলছে। ভারতের চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে, যেখানে একটা আন্তর্জাতিক শক্তি হিসাবে তাদেরকে পরিচিতির জন্য আশেপাশের, দেখেন, আপনি বন্ধু পরিবর্তন করতে পারবেন, আপনি মানে প্রতিবেশী পরিবর্তন করা যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুতরাং সব শেষ কথাটি বলবো, সুন্দর একটা আলোচনা এখানে হলো। আসুন, আমরা দুই দেশের মধ্যে ফারাক তো খুব বেশি নয়। আমার পিতা ডাক্তার, আমার বড় চাচা সিভিল সার্জন, কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলেন। আমরা তখন আমাদের সব লোক কলকাতায় গিয়ে পড়াশোনা করত। তো ভারতের সাথে এমন একটা সম্পর্ক আমাদের থাকা উচিত যে কোনো বিরোধ নেই, কোনো বাধা বিঘ্ন নেই, এমনকি ভিসা ফ্রি কান্ট্রি হওয়া উচিত ভারত বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।